বিসমিল্লাহির রহমানির রহিম। 5ই জুন 2025 হঠাৎ করে ইকবাল করিম ভূঁইয়া সাহেবের নাম আসলো। কানাঘুষা চলছে ফিসফাস। এখন তিনি কি বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের চেয়ারে বসবেন, না ডক্টর ইউনূস সাহেব যে চেয়ারে আছে সেই চেয়ারে বসবেন? এটা একটা আলোচনার বিষয় এবং চিন্তার খোরাক। এই ইকবাল করিম ভূঁইয়া আমাদের গত বছরের জুলাই এবং অগাস্ট বিপ্লবে একটা ভালো ভূমিকা রেখেছিলেন। প্রাক্তন সেনাবাহিনীর প্রধান হিসাবে তিনি আন্দোলনের শেষ দিকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের নিয়ে তিনি ঢাকাতে মিছিল করেছেন, সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে। এবং তিনি যখন প্রোফাইল পিকচার লাল করেন, তার দেখা দেখি সারা বাংলাদেশে আওয়ামী সেন্টিমেন্টের বাহিরে যারা আছে সবাই প্রোফাইল পিকচার লাল করেছে। এবং ইকবাল করিম ভূঁইয়া সাহেবের সেই মার্চ বা পদযাত্রা, এটা ছাত্রদেরকে আন্দোলনে সাহস জুগিয়েছে। এবং তখনই 3 তারিখে মানুষ বুঝে যায় যে মোটামুটি সরকারের বিরুদ্ধে এখন মোটামুটি একটা অবস্থান সৃষ্টি হয়েছে, মানুষজন রাস্তায় নেমে গেছে, সকল পেশার মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমেছে। তারপরে তো তিনি চুপ। এখন হঠাৎ করে আজ দুদিন এটা কানাঘুষা চলছে যে তিনি আসছেন, এবং তিনি যে আসছেন তিনি কার আশীর্বাদে আসছেন? বিএনপি কি ইকবাল মাহমুদ ভূঁইয়া সাহেবকে কি মানবে কি মানবে না? এবং ইকবাল মাহমুদ সাহেবকে যদি রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের চেয়ারে বসানো হয়, যদি ইউনূস সাহেব তার চেয়ারে থাকেন, তাহলে আগামীতে দেশের রাজনীতির পট পরিবর্তন কীভাবে হবে বা রাজনৈতিক কাঠামোটা কীভাবে হবে সেটাও একটা চিন্তার বিষয়। আরেকদিকে ডক্টর ইউনূস সাহেবকে সরিয়ে বা ওনাকে বাদ দিয়ে কি ইকবাল মাহমুদ সাহেবকে আনা হবে কি না, এটাও একটা রাজনীতিতে বেশ একটা চিন্তার খোরাক হয়ে দাঁড়িয়েছে। কারণ যারা এনসিপি তারা কি ইকবাল মাহমুদ ভূঁইয়াকে মানবেন কি না, এবং বিএনপির সেখানে ভূমিকাটা কী হতে পারে? যদি কোনো কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস সরে যান এবং ওনার চেয়ারে যদি ইকবাল করিম ভূঁইয়া সাহেব ওই চেয়ারে বসেন, আমার একটা অনুমান করছি আমি, সেটা হলো যে এনসিপি কিন্তু এটাকে মেনে নিবে। কারণ ইকবাল করিম ভূঁইয়ার সেই আন্দোলন ছিল ছাত্রদের পক্ষে, তিনি ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছেন। তাহলে ছাত্ররা ওই সময় একজন প্রাক্তন সেনাপ্রধানের যে ছাত্রদের পাশে দাঁড়ানোটাকে তারা যদি তাদের ইতিবাচক হিসাবে দেখে এবং ওই সময় এটা একটা ভালো ভূমিকা রেখেছে, যদি এই চিন্তা করে, তাহলে হয়তোবা এনসিপি ইকবাল করিম ভূঁইয়া সাহেবকে মেনে নেবে। এখন ইকবাল করিম ভূঁইয়া সাহেব যে আসবেন, তিনিও কি নির্বাচনের রোডম্যাপ নিয়ে তালবাহানা করবেন কিনা, বা নির্বাচনের রোডম্যাপ সুস্পষ্টভাবে ঘোষণা না দিয়ে যদি তিনি আবারও এনসিপির সাথে এবং জামাতের সাথে স্পষ্টভাবে যদি গলাগলি করে তিনি শাসন ক্ষমতা পরিচালনা করেন, তাহলে কিন্তু সেখানে বিএনপির ভূমিকা হবে ভিন্ন। কারণ বিএনপি তখন ইকবাল করিম ভূঁইয়ার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেবে। এতদিন বিএনপি ডক্টর ইউনূসের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন না একটা কারণে, সবাই জানে যে সেটা হলো যে ডক্টর ইউনূস সাহেব যেহেতু একজন নোবেল লরিয়ার এবং আন্তর্জাতিকভাবে তার একটা পরিচিতি আছে, এই কারণে বিএনপি ইউনূস সাহেবের বিরুদ্ধে তেমন কোনো জোরালো কথা বলছেন না। কিন্তু ইকবাল মাহমুদ ভূঁইয়া সাহেব কিন্তু ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোনো ব্যক্তি নন। নোবেল লরিয়েটটা সেটা ভিন্ন ব্যাপার, নোবেল লরিয়েট তার সবাই পায় না। কিন্তু আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূসের যে পরিচিতি আছে, ইকবাল করিম ভূঁইয়া সাহেবের তো সেই পরিচিতি নেই। তাহলে ইকবাল করিম ভূঁইয়া যদি আসেন, সেখানে বিএনপির ভূমিকা কি হবে? বিএনপি কি সেই ইকবাল করিম ভূঁইয়া যা বলে সেই কথাতেই থাকবে, না ইকবাল করিম ভূঁইয়া এনসিপি, জামাত এবং বিএনপি সহ অন্যান্য যারা রাজনৈতিক দলগুলো আছে এখন ময়দানে, তাদের সাথে একটা সলা পরামর্শ করে একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে, তাহলে হয়তোবা বিএনপি ইকবাল করিম ভূঁইয়া সাহেবকে সমর্থন দিতে পারে। কিন্তু যদি ইকবাল করিম ভূঁইয়া বাস্তবিক পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান বা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেন, তাকে প্রথমেই বিএনপিকে তাকে আস্থায় নিতে হবে। যদি বিএনপিকে তিনি আস্থায় না নেন, তাহলে দেশে আবারও একটা রাজনৈতিক অস্থিতিশীলতা, একটা নৈরাজ্য বা একটা রাজনৈতিক অরাজকতা দেখা দিতে পারে। ধন্যবাদ সবাইকে।